আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মুগ্ধ আর আবু সাইদ ছাড়া বাংলাদেশে কোন শহীদ মানুষের চোখে পড়ে না। আজকে পোশাকের পরিবর্তন করা হচ্ছে, মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হবে। এখন থেকে আমাদের টার্গেট নিতে হবে, আগামীর আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে, যারা প্রশাসনে থাকবে, তাদের চরিত্র ঠিক করার প্ল্যান প্রোগ্রাম এখন থেকে আমাদের করতে হবে। নতুন যেহেতু একটা সরকার গঠন হইল, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করা। আজকে সিটি কর্পোরেশনের কথা বলছি, ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি সহ এগুলো কোটি কোটি টাকার মালিক সিটি কর্পোরেশন। এরা এত পরিমাণ টাকার মালিক, কিন্তু আজকে দেখবেন সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তার বেহাল দশা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সরকার না পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে, না পেরেছে শহীদদের ক্ষতিপূরণ দিতে। 52 বছরে পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে সেটি একটি ক্যাডার বাহিনীতে রূপান্তরিত হয়েছে, কখনো কখনো রক্ষী বাহিনীতে, কখনো দলীয়করণে। টাকার জন্য যদি রাজনীতি করতাম, তাহলে আওয়ামী লীগের তৎকালীন নির্বাচনে 7 জানুয়ারি নির্বাচনের আগে বাহাউদ্দিন নাসিম আমাকে অফার করেছিল 7 কোটি টাকা একটা ব্যাগ সামনে দিয়ে, যে তোমার দলকে বলো নির্বাচনে আসার জন্য। আমরা সবাই জনগণের সেবক। আমি তো আরেকজন রাষ্ট্রীয় কর্মকর্তার জন্য আমি জনগণের সাথে প্রতারণা করতে পারবো না। আমরা আসলে সেই জায়গায় তুলনা করতে চাই না আমাদের পুলিশকে। আকাশ পাতাল পার্থক্য সেই জায়গায় তুলনা করলে। আমাদের গ্রামে আমাদের দেশের পুলিশ একটা মেম্বার যদি কল দেয়, সেই মেম্বারের কথা শুনে মানুষকে অ্যারেস্ট করে। এই জায়গাটা থেকে আগামী দিনের পরিবর্তনটা কি হবে? প্রক্রিয়াটা কি? আপনারা এই ব্যাপারে কি চিন্তা করেছেন? আমি একটা কথা বলি, জি। যে আসলে বিগত সময়ে 52 বছরে পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে সেটি একটি ক্যাডার বাহিনীতে রূপান্তরিত হয়েছে, কখনো কখনো রক্ষী বাহিনীতে, কখনো দলীয়করণে। এই যে দিনগুলো পার করেছে, তাহলে বিএনপির বড় ভাইকে একটু বলবো মিউট করে রাখার জন্য। জি, জি, আমি মিট করে যে দিয়েছি। এই যে তারা সময় পার করেছে 52 বছর, এখান থেকে নতুন যেহেতু একটা সরকার গঠন হইল, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করা, সর্বপ্রথম কাজ। সেকেন্ড স্টেপের কাজ ছিল শহীদদের ক্ষতিপূরণ দেওয়া। তৃতীয় স্টেপের কাজ ছিল যারা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চিকিৎসা নিশ্চিত করা। চতুর্থ স্টেপের কাজ ছিল এই যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের বিচার করা। পঞ্চম স্টেপের কাজ ছিল আগামীর ভবিষ্যৎ তৈরি করবার জন্য, একটি প্রজন্ম তৈরি করবার জন্য, দেশকে শান্ত রাখবার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে নীতি নৈতিকতা এবং কর্মমুখী একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করা, যেটি 6 মাস সময় হলেই যথেষ্ট। এই কাজটা যদি করতে পারত অন্তর্বর্তীকালীন সরকার, আগামী 100 বছর এদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেলুট এবং স্মরণে রাখত, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকতো। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সরকার না পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে, না পেরেছে শহীদদের ক্ষতিপূরণ দিতে, না পেরেছে আহত এই যে আমাদের সহযোদ্ধা ভাই তাদেরকে এখানে চিকিৎসা বোধহয় আপনার নিশ্চিত। তথ্যগত কিছু ভুল আছে আরিফ বিল্লাহ। আমরা যতটুকু জি, জেনেছি 80% শহীদদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অলরেডি। এবং টাকার পরিমাণটাও বলেছে তারা যে এই পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে। আপনি এটি একটি নাটক মাত্র। শহীদ হয়েছে প্রায় 2000+। আমি সাধারণ একটা ভুল ধরিয়ে দিই। সাধারণ বাড্ডায়, মধ্য বাড্ডার এখানে একটা হসপিটাল আছে, গ্লাস করা হসপিটাল ছিল, সেটার নিচের গ্লাস আমরা ভেঙে ফেলছি, যে আমরা ঢুকাতে পারতেছি না, এত ভিড় লেগে গেছে। লাশ এবং আহতদেরকে আমরা ঢুকাইয়া শেষ করতে পারতেছি না। সেখানে অজস্র গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে, অজস্র গুলি করা হয়েছে বড় বড় টাওয়ারের উপর থেকে। সেখানে ৭৩ জন লাশের হিসাব দেওয়া হয়েছে, সেখানে 200+ লাশ হবে। সারা বাংলাদেশে এই ধরনের অসংলগ্ন হিসাব, যে হিসাবের কোনো তাল মাটাল নাই, মানে মাথা আর লেজ নাই, সেই লেজ আর মাথা ছাড়া হিসাব দিয়ে যদি মনে করে যে শহীদদেরকে আমরা পাশে দাঁড়িয়েছি, সেই হিসাব ভিত্তিহীন। আজকে জুলাই প্রক্লেমেশনের জন্য লাফালাফি করতেছে, ঘোষণাপত্রের জন্য
কয়দিন লাফালাফি করছে এই চিকিৎসার যে বিনা চিকিৎসায় এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে, সেই আহত ভাইদের পাশে দাঁড়িয়েছে। আমি জানতে চাই, সমন্বয়ক থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আমার দলের 7 জন শহীদ হয়েছে, 53 জন আহত হয়েছে, তাদের মধ্যে গুরুতর যারা ছিলেন মোটামুটি এখন অনেকেই সুস্থর দিকে। আর আমরা 7 জন পরিবার, যে 7টি পরিবার আমাদের থেকে হারিয়েছে, তাদের পাশে দলের সাধ্য অনুযায়ী আমরা দল থেকে দাঁড়িয়েছি, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত এই 7টি পরিবারের একটি টাকাও যায়নি, একটি পয়সাও যায় নাই। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মুগ্ধ আর আবু সাইদ ছাড়া বাংলাদেশে কোন শহীদ মানুষের চোখে পড়ে না। মুগ্ধ আর আবু সাইদ যদি খালি শহীদ হয়, বাংলাদেশে আর 2000 আমার ভাই বোনরা শহীদ হইল কিভাবে? তাদের পাশে কেন দাঁড়ায় না? আজকে কবর জিয়ারত করতে মুগ্ধর বাসায়, মুগ্ধর কবরের পাশে যাওয়া হয়, আর কবর জিয়ারত করার জন্য আবু সাইদের কবরের পাশে যাওয়া হয়। কেন যাওয়া হয়? মুগ্ধ আর আবু সাইদ কি দুইজনই শহীদ হয়েছে? যেমন স্বাধীনতা যুদ্ধ চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছিল, পঞ্জীভূত করেছে, তাদের পকেটে ঢুকিয়েছে, দলীয়করণ করেছিল স্বাধীনতা যুদ্ধ 71-এ, সেই রকম করা হচ্ছে। আজকে পোশাকের পরিবর্তন করা হচ্ছে, মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হবে? এখন থেকে আমাদের টার্গেট নিতে হবে, আগামীর আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে, যারা প্রশাসনে থাকবে, তাদের চরিত্র ঠিক করার প্ল্যান প্রোগ্রাম এখন থেকে আমাদের করতে হবে। যদি আমরা না করতে পারি, আমরা ব্যর্থ। সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে নীতি নৈতিকতা আদর্শ দেশপ্রেম দিয়ে ঢেলে সাজাতে হবে এবং কর্মমুখী শিক্ষা এখানে প্রয়োগ করতে হবে, না হলে এই জাতি কখনোই উন্নতির। মাদকের বিষয়ে সব থেকে বড় অভিযান চালানোর দায়িত্ব হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ। একটি জি আলাদা মন্ত্রণালয় রয়েছে, জি একটি আলাদা ব্যবস্থা রয়েছে। সেটা তাদের যে দায়িত্বে কি নিষ্ক্রিয়, এখন, এটা দায়িত্বে কি আছে সেটাও জানি না। এই উপদেশটা কি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উপদেশটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী এটা আমি বলতে পারতেছি না, আমি খেয়াল করিনি। তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্ব হলো সারা বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা। জি মন্ত্রণালয়ের এই অধীন ভাইয়া। দ্রব্য নিয়ন্ত্রণের কর্মচারী কর্মকর্তারা বিভিন্ন বার খালি না, ওই পকেটে করে গাঁজা বিক্রি করে 200 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 50 গ্রাম যা আছে, এদের কাছ থেকেও মাসিক মাসোয়ারা নেয়। সারা বাংলাদেশে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাহারাদারিতে মাদক বিক্রি হয়। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেরই ভাগাভাগি আছে, ভাগাভাগির একটি প্রক্রিয়া আছে। তারা কিভাবে যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারবে? কারণ সকাল রাত্র হইলে তাদের কাছ থেকে চাঁদা নেয়, আর সকাল হলে যাই তাদের আচ্ছা, ছুটি চেপে এইখানে দেয়। যেটা বললেন যে পুলিশ আসলে সেখানে মাসোয়ারা নেয়, একটা পুলিশের চাকরি, যারা পুলিশের নিম্ন পর্যায়ে চাকরি করেন, ওসিন বা তার নিম্ন যারা কনস্টেবল নাকি কি বলে, যারা অপারেশনে অংশগ্রহণ করেন, তাদের মাসিক বেতন কত আপনি জানেন? তাদের মাসিক বেতন মাসিক কত? বেতন ভাতা সব মিলিয়ে যে এখন যে অবস্থা আর কি, সেটা প্রায় 20-এর কাছাকাছি একটা 20-এর পরিসংখ্যান। কাছাকাছি। আপনার 20,000 টাকা দিয়ে বাংলাদেশে কি হয় এখন? এই প্রশ্নটা আমারও। তো গার্মেন্টস সেক্টরে আমার ভাইরা যখন আন্দোলন করেছে, তারা 20,000 টাকা স্যালারি চায়, তখন তাদেরকে 12,000 টাকায় কেন করা হয়েছে? হ্যাঁ। একই প্রশ্ন তো আমার। এখন আপনার তারা যে অবৈধ একটা পুলিশ যে বলছি পুলিশ যে যে এই যে ডানপাল করবে না। এই যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি প্রশাসনের বলেন, তারপর স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলা থেকে যে মানে চাকরি যারা করছে তাদের বেতনের সংখ্যা 8 থেকে 10,000 টাকা, 12,000 টাকা, এর থেকে বেশি না। এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কারা? এই অবস্থার জন্য বিগত সময়ের সরকার, হাসিনা সরকার বড় 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 প্রজেক্ট দেখাইছে, প্রজেক্ট দেখাইয়া লোন নিয়ে আসছে, নিয়ে আইসা দেশের জিডিপি কে ডাউন করছে, রিজার্ভ শূন্য করছে, শূন্য করে নিজেদের পকেট ভারী করছে, বিদেশে পাচার, অর্থ লোপাট করছে। এখন আমাদের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের এদের বেতন ভাতা বৃদ্ধি করা, একই সাথে এই যে পাচারকৃত টাকা, সেই টাকাকে ফেরত আনতে হবে। আপনি আগেই যদি মনে করেন যে আগে বেতন ভাতা বৃদ্ধি করব, পাচারকৃত টাকা পরে ফেরত নিয়ে আসবো, সেটাও ভুল। আগে পাচারকৃত টাকা ফেরত নিয়ে আসতে হবে, তারপর একই সাথে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে হবে। সকল কিছু যদি আপনি সমন্বয় করতে পারেন, তখন কি আপনার রিজার্ভ শক্তিশালী থাকবে, লুটপাট, নৈরাজ্য, চুরি ডাকাতি বন্ধ করতে পারেন। যদি এগুলা ঠিক থাকে, তখন কি আপনি প্রশাসনের এবং সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করতে পারবেন। এর আগে আপনি বেতন বৃদ্ধি করলে রাষ্ট্র পরিচালনা খুব চাপ এবং কঠিন হয়ে দাঁড়াবে। কি অবস্থা চলছে বাংলাদেশে, শুধু
টাকার জন্য হ্যান্ড ওভার হচ্ছে। এই যে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির পণ্যের এখানে প্রায় 93% আওয়ামী লীগের পোস্টেড নেতারা এই টিসিবি চালাইতো, টিসিবির ডিলার ছিল। এদের অধিকাংশই এখন পলাতক, অধিকাংশই এদের এই লাইসেন্স গুলো দিয়েই ভিন্ন আরেকজন লোক দাঁড় করায়া এই টিসিবির পণ্য তুলে তারা সাপ্লাইয়ের নামে সেখান থেকে লুটপাট করছে। এই যে প্রক্রিয়াগুলা, এগুলা সরকার কোনোভাবেই পর্যবেক্ষণ করছে না। আওয়ামী লীগের পোস্টেড লোকরাই এখনো চালাচ্ছে, সব জায়গা থেকে তারা বেনিফিট পাচ্ছে। আরেকটা বিষয়, তথ্য মন্ত্রণালয় থেকে এখনো সজীব ওজের জয়, সেটার এখনো উপদেষ্টা কিন্তু আছে। এখনো সার্ভার মানে ওয়েবসাইট ঘাটলে আপনি সেখানে পাবেন সজীব ওজের জয় এখনো উপদেষ্টা। তার মানে কি সে এখন স্যালারি নিচ্ছে না নাকি তাকে দিচ্ছে না, কোনটা, সেটাও সরকারের স্পষ্ট করা উচিত। এই যে বিভৎসকর কিছু চিত্র তুলে ধরছে, এই চিত্রগুলা আসলে সমাধান করা উচিত সরকারকে। এছাড়াও বেসরকারি রেল, এই জায়গা থেকেও এখনো আওয়ামী লীগের পোস্টেড বরিশালের এক তথাকথিত শিল্পপতি, নাম বলছি না, এই লোকটা ছিল একজন সাধারণ মানুষ, সে সেখান থেকে আজকে রেল খেকু হয়ে গেছে। রেল খেকু থেকে এখন রেলের এখান থেকেও সে বিপুল হারে অর্থ লোপাট করছে। এটা শুধু দুই একটা অপশন দেখালাম, বাংলাদেশের অসংখ্য অগণিত জায়গা থেকে এখনো আওয়ামী লীগের পকেটে টাকা ঢুকছে, মাসিক বেতন আকারে ঢুকছে। এইরকম অবস্থা। তার সজীব ওজের জয় রেল থেকে 14% টাকা পেত। সজীব ওজের জয়, তার খালাজান, তার বোন এবং পুরা ফ্যামিলি এখান থেকে 14% টাকা তুলে নিত। এগুলার মাধ্যম হলো এই যে রেলওয়ে যে দায়িত্ব নিয়ে আছে বেসরকারি রেলে, এই ব্যক্তির হাত হয়ে যাইত। আজকে রেলে দেখাইছে বারবার আওয়ামী লীগ ধস, রেলে কোনো লাভ হয়নি, একেবারে অবস্থা টাইট, কিন্তু না, বাস্তবিতে বাংলাদেশ রেলওয়ে একটি সফল প্রতিষ্ঠান। বাংলাদেশ রেলওয়ে যে পরিমাণ মানুষ দিনে যাতায়াত করে, সেটা পৃথিবীর কোন রাষ্ট্রে এই পরিমাণ যাতায়াত করে না। এবং এত পরিমাণ যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্রে এই পরিমাণ ভাড়া নির্ধারণ করা হয়নি। তাহলে এই রেলওয়ের টাকা গেল কোথায়? সংস্কারের কথা বলছে যে এটা থেকে এটা তৈরি করা হচ্ছে, রেলওয়ের কাজ করা হচ্ছে, তাহলে আবার ঋণ কেন ঢুকানো হচ্ছে সেখানে? রেল একটি সফল প্রতিষ্ঠান, এরকম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নাই যেটি সফল প্রতিষ্ঠান না। সেটি সরকারকে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ দিতে পারে না। আজকে সিটি কর্পোরেশনের কথা বলছি, ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি সহ এগুলো কোটি কোটি টাকার মালিক সিটি কর্পোরেশন, কয়েকশো মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। এরা এত পরিমাণ টাকার মালিক, কিন্তু আজকে দেখবেন সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তার বেহাল দশা, আজকে দেখবেন মশার উৎপাত বেশি, আজকে খোঁজ নিয়ে দেখবেন বেহাল, মানে কোনটা থুয়ে কোনটা বলবো সেই জায়গা খুঁজে পাই না। আমি আমানুল্লাহ ভাই আপনাকে একটু মানে স্পষ্ট জায়গা করে বলছি, টাকার জন্য যদি রাজনীতি করতাম তাহলে আওয়ামী লীগের তৎকালীন নির্বাচনে 7 জানুয়ারি নির্বাচনের আগে বাহাউদ্দিন নাসিম আমাকে অফার করেছিল 7 কোটি টাকা একটা ব্যাগ সামনে দিয়ে, যে তোমার দলকে বলো নির্বাচনে আসার জন্য। তখনই নির্বাচনে গিয়ে সেই টাকার ব্যাগ নিয়ে আজকে কোটিপতি হয়ে গেতাম। তাহলে আর রিক্সায় চলতাম না, ওই গাড়ি দিয়ে ঘুরতাম। এখানে দুটো ভাগ করা হয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং এর জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেটার জন্য একটা বাজেট করছে, আর উপরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু পার্ক, সেটা সাজানোর জন্য টোটাল 600 কোটি প্লাস, প্রায় 630 কোটি টাকার একটা কাছাকাছি একটা অ্যামাউন্ট।